হ্যালো ছোটো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 5 নম্বর যে চ্যাপ্টারটা মাপজোপ বা পরিমাপ, ওই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব। তো আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই চ্যাপ্টার সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা আজকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে মাপজোপ বা পরিমাপ। তো প্রথমে তোমাদের কি জানতে হবে? মাপজোপ বা পরিমাপ করার প্রয়োজনীয়তা কী, প্রথমে এটা তোমাদেরকে জানতে হবে। কেননা তোমরা এই চ্যাপ্টারটা পড়ছো মাপজোপ বা পরিমাপ, তো মাপজোপ বা পরিমাপ করার প্রয়োজনীয়তা কী। তো চলো তোমাদেরকে একটু ভালোভাবে এই জিনিসটা বুঝিয়ে দিই। তো দেখো, ধরো তুমি বাজারে গেছো তোমার বাড়ির জন্য চাল কিনতে। তুমি চাল কিনতে গেছো দোকানে, এবং দোকানে গিয়ে তুমি কি বলছো যে তোমার কিছুটা চালের প্রয়োজন, চাল দাও। তাহলে কি দোকানদার তোমাকে চাল দিতে পারবে? না, দিতে পারবে না। কেন? তুমি কতটা চাল কিনতে যাও ওইটা তোমাকে বলতে হবে, তবেই তোমাকে দোকানদার চাল দিতে পারবে। কিন্তু তুমি যদি ওই পরিমাণটা না বলো তাহলে কি দোকানদার তোমাকে চাল দিতে পারবে? দিতে পারবে না। তাহলে তোমাকে দোকানে গিয়ে বলতে হবে তুমি 5 কেজি না 10 কেজি কতটা চাল তোমার দরকার, ততটা চাল বললে তবেই তোমাকে দোকানদার কিন্তু চাল দিতে পারবে। যদি তুমি পরিমাণ না বলো তাহলে কিন্তু দোকানদার তোমাকে চাল দিতে পারবে না। তাহলে এখানে বুঝতে পারছো, বাজারে বা দোকান থেকে যদি কোনো কিছু জিনিস তোমাকে সঠিক পরিমাণে কিনতে হয় তাহলে তোমাকে মাপজোপ বা পরিমাপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এছাড়া ধরো তোমার বাড়িতে কোনো একটা কাঠের বাক্স আছে, ওটা সম্বন্ধে তুমি তোমার বন্ধুদের বলতে চাও, তাহলে তোমাকে ওই বন্ধুদের ওই বাক্সটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত এ সম্বন্ধে বলতে হবে, তবেই তারা ওই বাক্সটা সম্বন্ধে জানতে পারবে। তাহলে এখানে কোনো কিছু সম্বন্ধে বলার জন্য তোমাকে কিন্তু মাপজোপ বা পরিমাপ করতে হচ্ছে। এখানে বাক্সটার দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করতে হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কোনো কিছু সম্বন্ধে বলার জন্য মাপজোপ বা পরিমাপের প্রয়োজন হয়। এছাড়া ধরো তোমার বাড়িতে কারোর জ্বর হয়েছে, ওর কতটা জ্বর হয়েছে তোমাকে যদি জানতে হয় তাহলে থার্মোমিটার দিয়ে দেখতে হবে। তাহলে এখানেও বুঝতে পারছো যে এখানেও তোমাকে কিন্তু তাপমাত্রা মাপতে হচ্ছে। এখানে মাপার জন্য কী ব্যবহার করছো? থার্মোমিটার ব্যবহার করছো। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো আমাদের প্রত্যেক জীবনে অনেক কাজ আছে যেগুলো যদি আমরা মাপজোপ বা পরিমাপ সম্বন্ধে না জানি তাহলে আমরা কিন্তু করতে পারবো না। যেমন বাজারে গিয়ে জিনিস কেনার সময় তোমাকে মাপজোপ বা পরিমাপ সম্বন্ধে জানতে হবে। এছাড়াও তুমি যদি কাউকে কোনো জিনিস সম্বন্ধে বলতে চাও তাহলেও ওই জিনিসটাকে তোমাকে মাপজোপ করতে হচ্ছে, তাহলে সেখানেও মাপজোপের প্রয়োজনীয়তা অপরিসীম। এছাড়াও অনেক কাজ দৈনন্দিন জীবনে আছে যেগুলোতে মাপজোপের প্রয়োজন আছে, তাই তোমাদের এই মাপজোপ বা পরিমাপ চ্যাপ্টারটা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তো এখানে তোমাদের প্রথম পেজে অনেকগুলো ছবি আছে, তো তোমরা এই ছবিগুলো থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে মাপজোপ বা পরিমাপের গুরুত্ব কতটা, মাপজোপ বা পরিমাপের দৈনন্দিন জীবনে গুরুত্ব কতটা, এই ছবিগুলো থেকে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো ছবিগুলো সম্বন্ধে তোমাদের একটু ভালোভাবে বলি। প্রথমে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ বইয়ের পেজে, এখানে যে ছবিটা আছে এখানে দুটো দড়ি দেওয়া আছে। তো এখানে কি দেখে তুমি বলতে পারবে দুটো দড়ির মধ্যে কোন দড়িটা এখানে দৈর্ঘ্য বেশি? তোমরা দেখে বলতে পারবে না। তাহলে যদি বলতে হয় কোন দুইটা দৈর্ঘ্য বেশি তাহলে তোমাদের এখানে দুটো দড়িকে মাপ করতে হবে, তবেই তুমি বলতে পারবে কোন দুইটা দৈর্ঘ্য বেশি। তো এখানে তাহলে মাপজোপের প্রয়োজন পড়ছে। আবার দেখো দ্বিতীয় যে ছবিটা আছে, এখানে কতগুলো এখানে পাত্রে কিছু পরিমাণ খাবার রাখা আছে। তো তোমাকে বলতে হবে কোন পাত্রে খাবার বেশি রাখা আছে। তো তুমি এখানে পরিমাণ না করে কোনটাতে কত খাবার আছে এখানে বলা খুবই মুশকিল। তাহলে তোমাকে যদি এখানে সঠিকভাবে বলতে হয় কোনটাতে খাবার কম আছে বা কোনটাতে বেশি আছে, তাহলে তোমাকে এখানে কী করতে হবে? এখানে পরিমাপ করতে হবে। তাহলে এখানে পরিমাপের গুরুত্ব কতটা তোমরা বুঝতে পারলে। তো এরপরে যে ছবিটা আছে এটা দেখো, এটা এখানে যে খরগোশটা আছে এটা কি ওই যে ফ্রেমটা আছে ওর মধ্যে ফিট হবে? তোমাকে যদি বলতে হয় তাহলে এখানে খরগোশের যে দৈর্ঘ্যটা ওটা পরিমাপ করতে হবে, ফ্রেমের যে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, তবেই তুমি সঠিকভাবে বলতে পারবে এই যে খরগোশটা এর মধ্যে ফিট হবে কিনা। তো তাহলে এখানেও পরিমাপের প্রয়োজন পড়লো। এবং চতুর্থ নম্বর যে ছবিটা এটা দেখো, এখানেও যে লাইনগুলো আছে সবগুলো লাইন সমান না কোনটা ছোটো বড়ো এটা যদি তোমাকে বলতে হয় তাহলে কী করতে হবে? এখানে সবগুলো লাইনকে তোমাকে পরিমাপ করতে হবে। তাহলে এখানেও পরিমাপের প্রয়োজন পড়ছে। তাহলে এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে দৈনন্দিন জীবনে পরিমাপের কিন্তু অনেকটাই প্রয়োজনীয়তা আছে। তো এরপরে তোমাদের একটা সারণী আছে, তোমরা এখানে নিজেরা পূরণ করতে পারবে। তো চলো সারণীটা তোমাদের এখানে পূরণ করে দেবে। তো সারণীটার বাম দিকে তোমাদের বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর দেওয়া আছে। তো তোমাদের ডান দিকে লিখতে হবে তোমাদের বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য কী দিয়ে তোমরা মাপতে পারবে এবং প্রস্থ কী দিয়ে মাপতে পারবে এবং তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ভর কী দিয়ে মাপতে পারবে। এখানে সারণীটা যেটা আছে সেটা হচ্ছে বলছে যে আমার বিজ্ঞান বইয়ের দৈর্ঘ্য। তো তোমার বিজ্ঞান বই যে আছে ও যদি দৈর্ঘ্য তোমাকে মাপতে বলে তুমি কী দিয়ে মাপবে? এখানে তুমি স্কেল দিয়ে মাপতে পারো, স্কেল দিয়েই মাপবে। কেননা এই যে দৈর্ঘ্যটা অনেকটা ছোটো, তাই তুমি এখানে অন্য কোনো বড় কিছু জিনিস দিয়ে মাপতে চাইবে না, তুমি এখানে স্কেল দিয়েই মাপবে। তো চাওড়া যদি মাপতে হয় তুমি কী দিয়ে মাপবে? তুমি ওখানে স্কেল দিয়েই মাপবে, চাওড়া বা প্রস্থ যেটা। এবার বলছে যে ওর ভর, মানে ওই যে বিজ্ঞান বইটা ওর যদি ভর তোমাকে মাপতে বলে তখন ওটা কী দিয়ে মাপবে? তুমি ওটা দাড়িপাল্লা বা তুলাযন্ত্র দিয়ে তুমি মাপবে। তাহলে তোমাকে যদি এখানে ওই বিজ্ঞান বইটার ভর মাপতে বলে তুমি কী দিয়ে মাপবে? এখানে দাড়িপাল্লা বা তুলাযন্ত্র দিয়ে মাপবে। কেন? কারণ ভর সাধারণত দাড়িপাল্লা বা তুলাযন্ত্র দিয়েই মাপা হয়। ভর বলতে এখানে কী বোঝানো হয়েছে? যেটা আমরা সাধারণত ওজন বলে জানি, যেটা আমরা বলি যে এই বস্তুটার ওজন কত। যেমন তুমি বাজারে গেলে তুমি 5 কেজি চাল চাইছো, তাও এখানে চালের ওজনটা কত? 5 কেজি। তো সেইটাকেই কিন্তু ভর বলা হয়। এবার ধরো এই টেবিলটা যে তুমি তৈরি করছো, এটা তৈরি করতে তোমার কত সময় লেগেছে তুমি একটা হিসাব করে বলতে পারো, এখানে 10 মিনিট কি 15 মিনিট এখানে লিখে দেবে, তাহলে এই সারণীটা পূরণ হয়ে গেল। তো চলো এরপর যেটা তোমাদের জানতে হবে সেটার সম্বন্ধে একটু বলি। তো দেখো এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কী। তো এইটা সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। তো চলো এটা সম্বন্ধে তোমাদের এবার একটু বলি।
তো চলো ভৌত রাশির সংজ্ঞাটা তোমাদেরকে প্রথমে বলে দিই, তারপর তোমাদের ভালোভাবে এটা বুঝিয়ে দেবো জিনিসটা কী। তো দেখো, কোনো প্রাকৃতিক বস্তু বা ঘটনা সম্পর্কে জানার জন্য যা পরিমাপ করা যায় তাকে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। তো দেখো, এখানে বলছে যে কোনো প্রাকৃতিক বস্তু, যেমন ধরো তুমি একটা কাঠের বাক্স সম্বন্ধে বলছো, সেটা একটা প্রাকৃতিক বস্তু। তো সেটাকে বলার জন্য তোমার কী পরিমাপ করার প্রয়োজন আছে? ওই বাক্সটার দৈর্ঘ্য পরিমাপ করার প্রয়োজন আছে, প্রস্থ পরিমাপ করার প্রয়োজন আছে, কখনো কখনো তুমি ওর ভরও পরিমাপ করতে পারো। তাহলে এখানে কাঠের বাক্স একটা প্রাকৃতিক বস্তু এবং ওর সম্পর্কে জানার জন্য আমাকে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর পরিমাপ করতে হচ্ছে। যেহেতু কাঠের বাক্স এখানে একটি প্রাকৃতিক বস্তু এবং ওর সম্পর্কে জানার জন্য আমাকে এখানে ওর দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর পরিমাপ করতে হচ্ছে, তাই দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর এখানে ভৌত রাশি। এছাড়াও এখানে কী বলেছে? এখানে বলছে এছাড়াও কোনো ঘটনা সম্পর্কে জানার জন্য যা পরিমাপ করা হয়। ধরো কোনো ঘটনা সম্পর্কে তুমি কাউকে জানাচ্ছ, তো তোমাকে ওখানে কী বলতে হবে? ঘটনাটা কবে ঘটেছিল এবং কতক্ষণ ধরে ঘটেছিল। তাহলে তোমাকে এখানে কী পরিমাপ করতে হচ্ছে? সময় পরিমাপ করতে হচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছো যে যেহেতু ঘটনা সম্পর্কে তোমাকে জানার জন্য সময়কে পরিমাপ করতে হচ্ছে, তাহলে সময়ও একটা কিন্তু ভৌত রাশি। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারছো কোনো প্রাকৃতিক বস্তু বা ঘটনা সম্পর্কে কাউকে জানানোর জন্য বা জানার জন্য যা পরিমাপ করতে হচ্ছে ওগুলোকেই প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। যেমন উদাহরণ হবে দৈর্ঘ্য, প্রস্থ, আবার কখনো কোনো উচ্চতা, কখনো কোনো সময়, কখনো কোনো ভর, সব কিছুই হতে পারে। তো এবার এখানে বইতে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এবং সাইডে তোমাদের একটা সারণী দেওয়া আছে। তো এই সারণীটা তোমাদের পূরণ করতে হবে। তো এখানে প্রথম যে ঘরটা আছে ওখানে কী করতে হবে? তোমাকে ওই যে আয়তক্ষেত্রটা দিয়েছে ওটার দৈর্ঘ্য পরিমাপ করে এখানে ওর মানটা লিখতে হবে। তো তোমরা সাইডে স্কেল দিয়ে ওর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে এবং ওর মানটা এখানে লিখে দেবে। এবং এরপরে যে ঘরটা আছে ওখানে তোমাকে কিন্তু দৈর্ঘ্যের এককটা লিখতে হবে। তো দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মিটার, কিলোমিটার হয়, কিন্তু এখানে দৈর্ঘ্যটা যেহেতু অনেকটাই ছোটো, তাই এখানে দৈর্ঘ্যের যে এককটা ওটা সেন্টিমিটারই হবে। এছাড়া তোমরা জানো তোমাদের যে স্কেল থাকে ওটা সেন্টিমিটারেই থাকে। এরপর যে ঘরটা আছে, তো সাইডে যে আয়তক্ষেত্রটা আছে ওর যে প্রস্থটা ওটা তোমাকে মেপে নিতে হবে এবং ওর মানটা এখানে লিখে দিতে হবে। এরও একক কিসে হবে? এরও একক কিন্তু সেন্টিমিটারেই হবে। এছাড়া তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে দুটো দিকের বাহু একটু বড় থাকে, তো ওই দুটো দিকের বাহুকে কী বলা হয়? ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা হয়। এবং যে দুটো দিকের বাহু একটু ছোটো থাকে, তো ওই দুটো দিকের বাহুকে বলা হয় প্রস্থ। তো এটা তোমাদের জেনে রাখতে হবে। এরপর যে ঘরটা আছে ওই ঘরে তোমাদের কী করতে হবে? ওই যে আয়তক্ষেত্রটা ওর ক্ষেত্রফল লিখতে হবে, ক্ষেত্রফলের মান কত লিখতে হবে। তো ক্ষেত্রফল কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমরা কিন্তু সোজাসুজি বের করতে পারবে না, মেপে বের করতে পারবে না। তো ওর জন্য কী করতে হবে? তোমাদের প্রথমে দৈর্ঘ্যের মান বের করতে হবে এবং প্রস্থের মান বের করতে হবে এবং ওই দুটো মান গুণ করতে হবে, তাহলেই তোমরা ক্ষেত্রফলের মান পেয়ে যাবে। তো এখানে তোমরা দৈর্ঘ্যের মান প্রথমে বের করে নিয়েছো এবং লিখে দিয়েছো, প্রস্থের মান বের করেছো, লিখে দিয়েছো। এবার যে ওই দৈর্ঘ্য আর প্রস্থের মান লিখেছো ওই দুটো গুণ করে নাও এবং যে গুণফল বেরোবে ওটাই তোমাদের এখানে ক্ষেত্রফলে মানের জায়গায় লিখে দিতে হবে, ওই ঘরটাতে লিখে দিতে হবে। এবং ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেন্টিমিটার, এটা তোমাদের মনে রাখতে হবে। মানে দেখো এখানে কতগুলি ভৌত রাশির কথা আমি তোমাদের এরপর বলবো, যেগুলা কিন্তু কি হয় সোজাসুজি ওই রাশিটার মান তুমি পরিমাপ করতে পারবে। যেমন এখানে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি ক্ষেত্রফল, এটাকে তুমি কিন্তু পরিমাপ করতে পারবে না। তাহলে ক্ষেত্রফল যদি তোমাকে পরিমাপ করতে হয় তাহলে তোমাকে প্রথমে দৈর্ঘ্য পরিমাপ করতে হচ্ছে এবং তারপর প্রস্থ পরিমাপ করতে হচ্ছে এবং সেটাকে গুণ করে যেটা পারছো ওটাই ক্ষেত্রফল হচ্ছে। আরও অনেকগুলো রাশি আছে যেগুলো তোমরা সোজাসুজি পরিমাপ করে ওর মান বলতে পারবে না। যেমন আয়তন আছে, ঘনত্ব আছে, বেগ আছে, ক্ষেত্রফল আমি অলরেডি বলে দিয়েছি। তো এই রাশিগুলোর মান কিন্তু তোমরা সোজাসুজি পরিমাপ করে বের করতে পারবে না। তো এই রাশিগুলোর মান তোমাদের বের করতে হলে কী করতে হবে? অন্য কোনো রাশির মান বের করতে হবে এবং ওগুলোকে গুণ বা ভাগ করে ওখান থেকে তোমাদের এই রাশিগুলোর মান বের করতে হবে। তো এরকম কিছু রাশির উদাহরণ তোমাদের দেবো এবং ওই রাশিগুলা কোন রাশি গুণ বা ভাগ করে আসে সেই সম্বন্ধে তোমাদের একটু জানাবো। তো প্রথম যে রাশিটা সেটা হচ্ছে আয়তন। তো আয়তন রাশিটা কী করে আসে? আয়তন রাশিটার মান যদি তোমাকে বের করতে হয়, আয়তন ভৌত রাশিটার, তো তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে? দৈর্ঘ্য যে রাশি ওটার মান বের করতে হবে এবং প্রস্থ যে রাশি ওটার মান বের করতে হবে এবং উচ্চতা যে রাশি ওর মান বের করতে হবে। এই তিনটা রাশির গুণ করতে হবে এবং যেটা গুণফল বেরোবে ওটাই হবে আয়তন যে ভৌত রাশিটা ওর মান। এরপরে আসে ঘনত্ব। তো ঘনত্ব ভৌত রাশিটা কী করে তোমরা এই ঘনত্ব ভৌত রাশিটার মান বের করতে পারবে? তো দেখো প্রথমে তোমাদের কী করতে হবে? ভর যে ভৌত রাশি ওর মান বের করতে হবে এবং আয়তন যে ভৌত রাশি ওর মান বের করতে হবে এবং তারপর তোমাদের কী করতে হবে? এই যে ভর ভৌত রাশিটা, এই ভৌত রাশিটাকে আয়তন ভৌত রাশি দিয়ে ভাগ করতে হবে এবং যে মানটা পাবে ওটাই হবে ঘনত্ব ভৌত রাশির মান। এবং একই রকমভাবে তুমি যদি বেগ ভৌত রাশিটার মান বের করার চেষ্টা করো তাহলে এর ক্ষেত্রেও কী হবে? তোমাকে প্রথমে দৈর্ঘ্য ভৌত রাশির মান বের করতে হবে এবং সময় ভৌত রাশির মান বের করতে হবে এবং দৈর্ঘ্য ভৌত রাশিকে সময় ভৌত রাশি দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা বেগ যে ভৌত রাশি ওর মান পেয়ে যাবে। তো এবার তোমাদের যে ভৌত রাশিটা সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল ভৌত রাশিটাও তোমরা ডাইরেক্টলি পরিমাপ করতে পারবে না। তো প্রথমে তোমাদের কী করতে হবে? দৈর্ঘ্য পরিমাপ করতে হবে এবং প্রস্থ পরিমাপ করতে হবে এবং দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে যে মানগুলো তোমরা পেলে ওই দুটোকে গুণ করলে তবে তোমরা ক্ষেত্রফল যে ভৌত রাশি তার মান পাবে। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিছু কিছু রাশি আছে যেগুলা তোমরা সরাসরি যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারছো। ওই রাশিগুলোর মান বের করার জন্য বা পরিমাপের জন্য তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হচ্ছে না। তাহলে যেসব রাশি পরিমাপের জন্য তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হচ্ছে না, সরাসরি যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারছো, তাদেরকে বলা হয় প্রাথমিক রাশি। যেমন দৈর্ঘ্য যে রাশিটা, এটাকে যদি তোমাকে পরিমাপ করতে হয় তাহলে এখানে তুমি সরাসরি স্কেলের সাহায্যে যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে পারবে।
পরিমাপ করতে পারবে। তাহলে এখানে তোমাকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হচ্ছে না। এই জন্য দৈর্ঘ্য রাশিটা প্রাথমিক রাশি। এছাড়া আরও কয়েকটি প্রাথমিক রাশির উদাহরণ হলো প্রস্থ, উচ্চতা। তো চলো প্রাথমিক রাশির সংজ্ঞাটা যদি পরীক্ষায় পড়ে তোমরা কীভাবে লিখবে সেটা একবার বলে দিই। তো দেখো, এভাবে তোমাদের লিখতে হবে, যেসব রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না তাকে প্রাথমিক রাশি বলা হয়। উদাহরণ দেবে তোমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এবার তোমাদেরকে জানতে হবে লব্ধ রাশি কী। তো তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছি কিছু কিছু রাশি আছে যেগুলো পরিমাপের জন্য তোমাদের অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হচ্ছে, যেগুলো কিন্তু সরাসরি তুমি যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারবে না। তো ওই রাশিগুলোকেই বলা হয় লব্ধ রাশি। যেমন এখানে যদি তোমরা উদাহরণ চাও তাহলে কী হবে, আয়তন। কারণ কি, আয়তন কোনো বস্তু যদি তুমি পরিমাপ করতে চাও বা কোনো ঘরের যদি তুমি আয়তন পরিমাপ করতে চাও তাহলে ওই ঘরটা যে দৈর্ঘ্য থাকবে ওকে পরিমাপ করতে হবে, ওই ঘরটা যে প্রস্থ থাকবে ওকে পরিমাপ করতে হবে, এবং ওই ঘরটা যে উচ্চতা থাকবে ওটা পরিমাপ করতে হবে, এবং তিনটাকে গুণ করলে যেটা বেরোবে ওটাই ওই ঘরটার আয়তন হবে। একইভাবে তুমি যদি কোনো তরলের ঘনত্ব পরিমাপ করতে চাও তাহলে তুমি সরাসরি কিন্তু ওর ঘনত্ব পরিমাপ করতে পারবে না। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, ওই তরলটার ভর যে ওই ভরটা পরিমাপ করতে হবে। তারপর কি ওই তরলটার আয়তন পরিমাপ করতে হবে, এবং ভরকে যদি তুমি আয়তন দিয়ে ভাগ করো, মানে ভরের যে মানটা বেরোলো ওটাকে আয়তনের মান দিয়ে যদি ভাগ করো, তবেই কিন্তু তুমি ওই তরলটার ঘনত্ব পাবে। তো এইভাবে তোমাকে এখানে দুটি রাশির উপর নির্ভর করতে হচ্ছে ঘনত্ব রাশিকে বের করার জন্য, এবং আয়তন যে রাশিটা ওর মান বের করার জন্য তিনটি রাশির উপর নির্ভর করতে হচ্ছে। তাহলে এখানে তোমাকে একটা রাশির মান বের করার জন্য অপর রাশির উপর নির্ভর করতে হচ্ছে। তো এই রকম রাশিগুলোকে বলা হয় লব্ধ রাশি। আশা করি তোমরা এখানে ভালোভাবে বুঝে গেছো লব্ধ রাশি কী। তো চলো, যদি পরীক্ষায় তোমাদের পড়ে লব্ধ রাশি কী তাহলে তোমরা কীভাবে লিখবে তো একটু বলে দিই। তো তোমাদের এইভাবে লিখতে হবে লব্ধ রাশি সম্বন্ধে, যেসব রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয়, অথবা যেসব রাশি এক বা একাধিক মৌলিক বা প্রাথমিক রাশি নিয়ে তৈরি হয় তাদের কী বলা হয়, লব্ধ রাশি। তো তোমরা এইভাবে লিখতে পারো, এবং এর উদাহরণ কী দেবে, আয়তন, ঘনত্ব, বেগ এবং ক্ষেত্রফল ইত্যাদি। তো আজকের ভিডিওতে এখানে পর্যন্ত থাক। তো পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো পরবর্তী পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই আসবে। তো আশা করি আমি এতদূর পর্যন্ত যা পড়ালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবুও যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখতে পারো। তো তোমাদের যে ডাউট থাকবে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আরেকটা কথা, যখনই এই চ্যাপ্টারটা আলোচনা করা শেষ হয়ে যাবে তো আমি একটা ভিডিও আনবো যার মধ্যে এই চ্যাপ্টারে কী কী প্রশ্ন হতে পারে এবং ওর উত্তরগুলো কী এই সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা পাশে থেকো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব তো তোমাদের কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছে যাবে। তো চলো, আজকের ভিডিও এখানে পর্যন্ত থাক। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।